প্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সনাতন পদ্ধতিতে। প্রিভিয়াস ক্লাসে আমরা হিসাব সম্পর্কে আলোচনা করেছি, হিসাব সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে। আজকে আমরা হিসাব থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখব। দেখো, আমরা যখন প্রিভিয়াস ক্লাসটা করেছি, সবাই একটু কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও। প্রিভিয়াস ক্লাসে আমি বারবার বলেছি যে হিসাব ডেবিট ক্রেডিট পরে নির্ণয় করব, আগে আমাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে হিসাব চিনা। তো দেখো, হিসাব ছিল দুই পদ্ধতি, একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাব কী ছিল? হিসাব এরকম ছিল আমাদের, যে একটা ছিল ব্যক্তিবাচক, একটা ছিল অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক আবার ছিল দুই প্রকার, একটা ছিল সম্পদ, একটা ছিল নামিক, এরকম ছিল। তাহলে দেখতে পাচ্ছি বেসিক্যালি হিসাব সনাতন পদ্ধতিতে তিন প্রকার: ব্যক্তিবাচক, সম্পদ আর হচ্ছে নামিক। ব্যক্তিবাচক, সম্পদ আর নামিক। তো সেই ব্যক্তিবাচক, সম্পদ আর নামিক, এই তিনটা যে হিসাব, এই হিসাবকে বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বা হিসাবের স্বর্ণসূত্র। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করায় এই স্বর্ণসূত্রকে বলা হয়, বা সনাতন পদ্ধতিকে বলা হয় স্বর্ণসূত্র বা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এই জিনিসটা মনে রাখবা, অনেক সময় ভাইবা তোমাদের জিজ্ঞেস করে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্রগুলো কী কী। তো দেখি আমরা স্বর্ণসূত্র দিয়ে কিভাবে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। তো দেখো, প্রথমে যে হিসাবটা আছে সেই সনাতন পদ্ধতিতে, এটার নাম হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। তো ব্যক্তি বলতে আমরা কি বুঝি? হিসাবের ক্ষেত্রে আমরা বুঝিয়েছি যে ব্যক্তি বলতে আমরা বুঝি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ আমার নাম, তোমার নাম, এই রহিম, করিম, যদু, মধু, রহিম ব্রাদার্স, করিম ব্রাদার্স, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হলে এটা কি বলা হয়? যেটাকে বলা হয় তোমার ব্যক্তিবাচক হিসাব। তাহলে ডেবিট আর ক্রেডিট কি? এখানে তো ব্যক্তি জড়িত থাকতে পারে, ব্যক্তি ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে। কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব? দেখো, যে সুবিধা তোমার গ্রহণ করে সে ব্যক্তি হচ্ছে ডেবিট, আর যে সুবিধা প্রদান করে সে হচ্ছে ক্রেডিট। একটা গ্রহণকারী, একটা কি প্রদানকারী। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যখন থাকবে, আমার তোমার মতন যদি কারো নাম থাকে বা প্রতিষ্ঠানের নাম যখন থাকে, তখন দেখবা সে কি সুবিধাটা গ্রহণ করেছে নিজে। যদি নিজে গ্রহণ করে তাহলে কি ডেবিট, আর যখন সে সুবিধাটা কাউকে প্রদান করে তখন সে হবে কি, সেই নামটা হবে কি ক্রেডিট। যেমন ধরো 30,000 টাকা রহিমের নিকট ধারে বিক্রয়। দেখো, একটা প্রতিষ্ঠান, ব্যক্তির নাম আছে এখানে কি রহিম। তো রহিম যদি থাকে, নগদের লেনদেন হয় না, এখানে ধারে বিক্রয় করা হয়েছে। তার মানে রহিমকে ধারে এই সুবিধাটা কি করা হয়েছে? প্রদান করা হয়েছে। এবার তাহলে দেখো, এই রহিম কি সুবিধাটা পেয়েছে না কি গ্রহণ করেছে নাকি প্রদান করেছে? রহিমের নিকট ধারে বিক্রয়, রহিমকে আমি মালটা দিয়েছি, তাহলে রহিম গ্রহণ করেছে। রহিম যদি গ্রহণ করে তাহলে রহিম কী হবে? যদি সুবিধা গ্রহণকারী, রহিম হিসাব। যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা দেখিয়েছিলাম, এটার নাম কি? অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব, ডেবিট। রহিম এক প্রকারের প্রাপ্য। এবং কি করা হয়েছে? বিক্রয়। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হচ্ছে এক প্রকার আয়। আমরা দেখব যে কীভাবে ডেবিট ক্রেডিট আমরা এখন শুধু দেখতেছি ব্যক্তিবাচক হিসাবটা কীভাবে ডেবিট ক্রেডিট নেওয়া হয়। ব্যক্তি যখন সুবিধা গ্রহণ করবে তখন এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা হবে কি ডেবিট। সুবিধা যখন প্রদান করবে তখন এটার নাম হবে কি ক্রেডিট। যেমন ধরো, আসিফের নিকট থেকে 20,000 টাকা পাওয়া গেল। তারা আসিফের নিকট থেকে 20,000 টাকা পাওয়া গেল। একটু খেয়াল করে দেখো, এখানে টাকা আর একটা হচ্ছে একটা ব্যক্তি কি আসিফ। আসিফের নিকট থেকে যদি 20,000 টাকা পাও, তাহলে আসিফ যে ব্যক্তিটা, সে কি এটা কি সুবিধা সে গ্রহণ করেছে না প্রদান করেছে? এখানে সুবিধাটা কি? নগদ টাকা। সে সুবিধাটা প্রদান করেছে, তুমি সুবিধাটা কি পেয়েছো। এখানে তুমি সুবিধাটা পেয়েছো, তোমার নামটা মুখ্য বিষয় না। তুমি সুবিধার বস্তুটা কি পেয়েছো? টাকা। তাহলে এটা যে সুবিধার বস্তুটা পেয়েছো এটা একটা সম্পদ, নগদান হিসাব কি ডেবিট। এখন আসিফ যে একটা ব্যক্তি, সে সুবিধাটা তোমাকে দিয়েছে, তাহলে আসিফ হবে কি আসিফ হিসাব
ক্রেডিট। আসিফ কি হিসাব? এটা প্রদেয়। যখন তোমার নাম ডেবিট হয় তখন হচ্ছে প্রাপ্য, যখন নাম ক্রেডিট হয় তখন হচ্ছে কি প্রদেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিবাচক হিসাবে যে যখন ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে তখন হবে ডেবিট, আর যখন সুবিধা প্রদান করে তখন হবে কি ক্রেডিট। আবার যারা আসিফকে যদি 20,000 টাকা প্রদান করতাম তাহলে আসিফ সুবিধাটা পাইতো, তাহলে আসিফ হতো কি ডেবিট, আর তোমার কাছ থেকে নগদ টাকা চলে যেত, নগদান হিসাব কি ক্রেডিট। এই ব্যক্তিবাচক হিসাবের পর ব্যক্তিবাচক হিসাব তো আমরা দেখলাম যে সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে কি ক্রেডিট। এরপর যে হিসাবটা 2 নাম্বার সম্পত্তিবাচক হিসাব, অ্যাসেট। সম্পদ আমরা বলেছিলাম সম্পদ গুলোকে তোমাকে চিনতে হবে। সম্পদগুলো কী কী? আসবাবপত্র, কলকব্জা, ভূমি, দালান কোঠা, জমি জমা যত আছে, ইজারা সম্পত্তি, এই সবগুলোকে আমরা কি বলি? সম্পদ। তো ওই সম্পদ কিভাবে ডেবিটকে নির্ণয় করব? সম্পদ হয় ডেবিট হবে, নয় কি হবে ক্রেডিট হবে। যখন তোমার সম্পদ আসে বা তোমার এখানে বৃদ্ধি পায় তখন হবে কি ডেবিট, আর সম্পদ চলে যায় বা যেটাকে আমরা হ্রাস পায় তখন এটাকে বলি আমরা কি ক্রেডিট। সম্পদ কি? নগদ টাকা, ব্যাংকে জমা, তারপর তোমার আসবাবপত্র, দালান কোঠা। যখন সম্পদ তোমার দেখা যাবে তোমার এখানে তোমার প্রতিষ্ঠানে আসতেছে, মানে প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠান ইন হচ্ছে, তখন হচ্ছে ডেবিট। আর প্রতিষ্ঠান থেকে যখন আউট হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি ক্রেডিট। যেমন ধরো 20,000 টাকার আসবাবপত্র ক্রয়, 20,000 টাকার আসবাবপত্র ক্রয়। এই যে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, একটু খেয়াল করে দেখো, আসবাবপত্র একটা কি সম্পদ, এখানে কোনো ব্যক্তির নাম নাই, সম্পদ ক্রয় করেছে। এই সম্পদ যদি তুমি ক্রয় করো তাহলে তোমার প্রতিষ্ঠানের ভিতরে এটা কি হবে? ইন হবে, সম্পদ বাড়বে। সম্পদ যদি বাড়ে তাহলে এই আসবাবপত্র হবে কি পত্র হিসাব হবে ডেবিট। আর তুমি যখন আসবাবপত্র ক্রয় করবা তখন বিনিময়ে আসবাবপত্র বিক্রেতাকে কি দিবা? নগদ টাকা দিবা। তোমার কাছ থেকে নগদ টাকা আরেকটা সম্পদ চলে যাবে, একটা সম্পদ ইন হবে, আরেকটা সম্পদ কি আউট হবে। কি আউট হয়ে যাবে? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাই দেখো, সম্পদ যখন আমার বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে সম্পদটা হবে ডেবিট, আর সম্পদ যখন হ্রাস পাবে সম্পদ হবে কি ক্রেডিট। এবার ধরো তুমি কলকব্জা বিক্রয় 50,000 টাকা, কলকব্জা বিক্রয় 50,000 টাকা। যদি কলকব্জা বিক্রয় করো, কলকব্জা একটা সম্পদ, কলকব্জা তোমার এখান থেকে কি চলে যাবে, তাহলে কলকব্জা কি হবে ক্রেডিট। তুমি যদি বিক্রয় করে বিনিময়ে কি পাবা? নগদ টাকা, তাহলে নগদান হিসাব হবে কি ডেবিট। কিন্তু এরকম হলো, ধরো হাসান ব্রাদার্সের নিকট কলকব্জা বিক্রয় দাঁড়ে 50,000 টাকা, দাঁড়ে 50,000 টাকা কী করা হয়েছে? বিক্রয় করা হয়েছে। হাসান ব্রাদার্সের নিকট দাঁড়ে কলকব্জা কি বিক্রয়। তাহলে কলকব্জা তোমার এখান থেকে চলে যাবে, কলকব্জা হবে কি ক্রেডিট। এখন হাসান ব্রাদার্সের কাছ থেকে তোমার কী পাওয়ার কথা ছিল? নগদ টাকা, নগদান হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু হাসান ব্রাদার্সের নিকট তুমি ধারে বিক্রয় করেছো। তাহলে হাসান একটা ব্যক্তি এখানে কি জড়িত, তাহলে হাসান ব্রাদার্স উনি তোমাকে কি করেছেন? সুবিধা। কলকব্জা তোমার এখান থেকে কি চলে হ্রাস পেয়ে গেল, কলকব্জা হলো কি ক্রেডিট। হাসান ব্রাদার্সের কাছে যদি তুমি দাঁড়ে বিক্রয় করো তাহলে হাসান ব্রাদার্স সুবিধাটা পাচ্ছে, কলকব্জা জাতীয় যে সুবিধাটা। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সুবিধা পায় তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কি হবে? ডেবিট। তাহলে কি হবে? হাসান ব্রাদার্স হিসাব ডেবিট। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী কি ক্রেডিট। আর সম্পদের ক্ষেত্রে সুবিধা যখন সম্পদ বৃদ্ধি পাবে ইনক্রিজ হবে ডেবিট, আর সম্পদ যখন হ্রাস পাবে তখন হবে কি ক্রেডিট। এরপর সম্পদবাচক হিসাবের পর আর 3 নাম্বার যে রুলসটা তা হচ্ছে নামিক হিসাব। তো নামিক আমরা দেখেছিলাম, নামিক 2 প্রকার, একটা আয় হিসাব, একটা কি ব্যয় হিসাব।
কারবারে যত টাকা আসে আয় হয়ে, একটা হচ্ছে আয়, একটা কি ব্যয়, তার মানে ব্যয়, যত ব্যয় হবে তত হবে কি ডেবিট, আর যত আয় তত হবে তোমার কি ক্রেডিট। তো দেখো নামিক দুই প্রকার, একটা ব্যয়, ব্যয়ের অপর নাম হচ্ছে কি ক্ষতি, আর আয়, এটা অপর নাম হচ্ছে লাভ। কারবারে যত ব্যয় হবে, যত ক্ষতি হবে তত ডেবিট হবে, আর যত আয় হবে বা যত কি লাভ হবে তত কি হবে, এটা ক্রেডিট হবে। যেমন ধরো বেতন প্রদান 10,000 টাকা, বেতন একটা নাম, কি নাম, খরচের নাম, ব্যয়ের নাম। তো বেতন যদি আমি প্রদান করি, এটা কি আয় না ব্যয়? টাকা আসবে না চলে যাবে? বেসিক্যালি টাকা চলে যাবে। তাহলে ওই খাতটা বেতন যেহেতু প্রদান করা হবে, তাহলে বেতন হবে কি, বেতন হিসাব হবে ডেবিট। আর তুমি যদি বেতন দাও, বিনিময়ে কী দিবা, নগদ টাকা। বেতন মানে কী দিবা, বেতন তো তাকে একটা কি নগদ কিছু দিতে হবে, কী দিতে হবে, নগদ টাকা। তাহলে নগদ হচ্ছে একটা সম্পদ। তুমি বেতন যদি কাউকে প্রদান করো, সম্পদ কি তোমার বাড়বে না চলে যাবে? সম্পদ চলে যাবে। তাহলে আগের রুলসে দেখেছিলাম সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হয়, ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট। ধরো কমিশন পাওয়া গেল 5,000 টাকা, কমিশন পাওয়া গেল 5,000 টাকা। কমিশন যদি পাও, যদি টাকা পাও তাহলে এটা আয়, টাকা যদি চলে যায় তাহলে কি ব্যয়, তাহলে এটা আয়। আয় সবসময় কি হয়, ক্রেডিট। তাহলে কমিশন হবে কি ক্রেডিট। কমিশন যে পাবা, বিনিময়ে কি পাবা, নগদ টাকা। তাহলে নগদ টাকা যদি তোমার বাড়ে তাহলে সম্পদ, সম্পদ যদি বাড়ে সম্পদ কি হয়, ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট, আর কমিশন যেহেতু আয়, কমিশন হিসাব ক্রেডিট। তাহলে এই যে তিনটা রুলস, এই তিনটা রুলসকে বলা হয় গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং হিসাবে বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয় করার স্বর্ণসূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয় করার এই স্বর্ণসূত্রের ভিতরে তোমার সব ব্যক্তিবাচক হিসেবে যে ব্যক্তি সুবিধা গ্রহণ করবে সেই ডেবিট, আর যে সুবিধা দিবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে কি ক্রেডিট। সম্পদের ক্ষেত্রে সম্পদ যত ইনক্রিজ হবে তত ডেবিট হবে, যত ডিক্রিজ হবে তত কী হবে, ক্রেডিট। আর নামিক হিসাবের ক্ষেত্রে আয় বা ক্ষতির ক্ষেত্রে ডেবিট, আর ব্যয়ের ক্ষেত্রে কি ক্রেডিট। আমরা নেক্সট ক্লাসে হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতিতে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সেই বিষয়টা কি দেখব। সবাই এই বিষয়টা আপাতত কি ক্লিয়ার হোক, বইয়ে একটু এক্সারসাইজ দেখো।